أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, নিয়মিত পড়াশোনা করবেন। রমজান শেষ, ঈদ চলে গেছে, এখন নিয়মিত পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে পদোন্নতি পাওয়া সম্ভব না। নিয়মিত 5, 7, 8, 10টা করে ধারা পড়াশোনা করবেন, অবশ্যই পড়ার সাথে লেগে থাকবেন। আজকে আমরা অ্যাসিড অপরাধ দমন আইনের ধারা 15 হতে 22 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারা 15 জামিন সংক্রান্ত বিধান। অ্যাসিড অপরাধ দমন আইনে অভিযুক্ত ব্যক্তি অথবা আসামি অথবা অপরাধীর জামিন সংক্রান্ত যে বিধান আছে তা ধারা 15তে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো ধারা 15 আসামির জামিন সংক্রান্ত বিধান। ধারা 15-1 এই আইনের বিধান সাপেক্ষে কোনো অভিযুক্ত বা শাস্তিযোগ্য অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া হইবে না যদি ক তাকে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ দেওয়া না হয়। অর্থাৎ কোনো আসামি যদি জামিনের আবেদন করেন এবং সেই আবেদনের উপরে যদি অভিযোগকারী পক্ষকে বা বাদী পক্ষকে শুনানির সুযোগ দেওয়া না হয় তাহলে সেই আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। খ তার বিরুদ্ধে আনীত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকলে জামিনে মুক্তি দেওয়া যাবে না। অর্থাৎ আসামির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে যদি আসামি দোষী সাব্যস্ত হয় তাহলে আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। গ তিনি নারী বা শিশু অথবা বিকলাঙ্গ না হলে বা তাকে জামিনে মুক্তি প্রদান করা হলে ন্যায় বিচার বিঘ্নিত হবে না মর্মে আদালত সন্তুষ্ট না হলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। অর্থাৎ অ্যাসিড অপরাধ দমন আইনে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের আসামি যদি নারী বা শিশু অথবা বিকলাঙ্গ না হয় এবং তাকে জামিন প্রদান করা হলে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে তাকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 15-2 কোনো অপরাধের তদন্ত সমাপ্তির পর তদন্ত প্রতিবেদন বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল বা আপিল আদালত যদি এই মর্মে বিশ্বাস করেন যে কোনো ব্যক্তি অপরাধের সাথে যুক্ত নন বলে যথেষ্ট কারণ আছে তাহলে ট্রাইব্যুনাল বা আপিল আদালত সংশ্লিষ্ট তথ্য বা কারণ উল্লেখপূর্বক উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তির আদেশ দিতে পারেন। অর্থাৎ অ্যাসিড অপরাধ দমন আইনে যে মামলা হয়েছে বা অভিযোগ হয়েছে সেই অভিযোগে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করার পর ট্রাইব্যুনাল অথবা আপিল আদালত যদি মনে করেন যে কোনো ব্যক্তি অপরাধের সাথে সম্পৃক্ত না বা যে অপরাধের অভিযোগ করা হয়েছে সেই অপরাধের অভিযোগটি তিনি করেন নাই তাহলে ট্রাইব্যুনাল বা আপিল আদালত সংশ্লিষ্ট তথ্য বা কারণ উল্লেখপূর্বক উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তির আদেশ দিতে পারেন। অর্থাৎ ট্রাইব্যুনাল বা আপিল আদালত যদি মনে করেন যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগটিতে যে আসামির নাম দেওয়া হয়েছে সে আসামি উক্ত অভিযোগে অভিযুক্ত হতে পারে না বা তিনি যদি কোনো তথ্য পান বা কোনো যদি উল্লেখযোগ্য কোনো কারণ পান এবং ট্রাইব্যুনাল যদি মনে করেন যে এই আসামি এই অপরাধ করেন নাই তাহলে ট্রাইব্যুনাল বা আপিল আদালত উক্ত আসামিকে জামিনে মুক্তির আদেশ দিতে পারেন। MCQ 1 অ্যাসিড অপরাধ দমন আইনে অভিযুক্ত ব্যক্তিকে কোন ক্ষেত্রে জামিনে মুক্তি প্রদান করা যেতে পারে?
ধারা 17 অভিযুক্ত শিশুর বিচার পদ্ধতি। কোনো শিশু এই আইনের অধীন কোনো অপরাধে অভিযুক্ত হলে তার অপরাধের বিচার শিশু আইন 1974 বিধান অনুসরণ করে করতে হবে। অর্থাৎ অ্যাসিড অপরাধ দমন আইনে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি শিশু হয় তাহলে তার অপরাধের বিচার শিশু আইন 1974 বিধান অনুসরণ করে করতে হবে। ধারা 18 আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি। অর্থাৎ যখন কোনো আসামিকে আদালতে হাজির করা কোনোভাবেই সম্ভব না হয় তখন বিচার কার্য চলমান রাখার জন্য বা বিচার কার্য সমাপ্ত করার জন্য আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যায়। আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন ধারা 18-তে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ধারা 18-1 যদি ট্রাইব্যুনাল এই মর্মে বিশ্বাস করেন যে ক অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার বা বিচারের জন্য সোপর্দকরণ এড়ানোর জন্য পলাতক বা আত্মগোপন করে আছে তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে। ক অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য বা বিচারের জন্য সোপর্দকরণ এড়ানোর জন্য পলাতক বা আত্মগোপন করে আছে। খ তাকে গ্রেপ্তারের কোনো সম্ভাবনা না থাকলে ট্রাইব্যুনাল অন্তত 2টি বাংলা পত্রিকায় প্রজ্ঞাপিত আদেশ দ্বারা 15 দিনের সময় দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। উক্ত সময়ের মধ্যে হাজির হতে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আদালতে কোনোভাবেই হাজির করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আদালত কমপক্ষে 2টি বাংলা পত্রিকায় বিজ্ঞাপিত বা প্রজ্ঞাপিত আদেশ দ্বারা 15 দিনের সময় দিয়ে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য উক্ত ব্যক্তিকে বা অভিযুক্ত ব্যক্তিকে বা আসামিকে বা অপরাধীকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। উক্ত সময়ের মধ্যে যদি আসামি হাজির না হয় বা হাজির হতে যদি ব্যর্থ হয় তাহলে উক্ত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করতে পারেন। 2 কোনো অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি নিয়ে যদি পলাতক থাকে তাহলে তাকে উপধারা 1-এর বিধান প্রযোজ্য হবে না এবং ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করে আসামির অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা যাবে। অর্থাৎ কোনো অভিযুক্ত ব্যক্তি বা অপরাধী বা আসামি যদি আদালতে হাজির হয়ে জামিন প্রাপ্ত হয় বা জামিন পায় বা জামিন পাওয়ার পরে যদি উক্ত আসামি আদালতে হাজির না হয় তাহলে তাকে উপধারা 1 অনুসারে উপধারা 1-এর বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করে আসামির অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করতে হবে বা করা যাবে। MCQ 1 অ্যাসিড অপরাধ দমন আইনে বিজ্ঞাপিত সময়ের মেয়াদ কতদিন হবে? 2 অ্যাসিড অপরাধ দমন আইনে কোনো শিশু অপরাধ করলে তার বিচার কোন আইন অনুযায়ী হবে? ধারা 19 ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। 1 অত্র আইনের অধীন কোনো অপরাধের তদন্তকারী পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি আসামি গ্রেপ্তার করার সময় যদি মনে করেন এই অপরাধ সম্পর্কে যিনি নিজ চোখে দেখেছেন এমন ব্যক্তির জবানবন্দি অপরাধের তড়িৎ বিচারের স্বার্থে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রহণ করা প্রয়োজন তাহলে তিনি জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে বা অন্য কোনোভাবে অনুরোধ করবেন। অর্থাৎ অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা তদন্তকারী কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি যদি আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে মনে করেন এই অপরাধ সম্পর্কে যিনি নিজ চোখে দেখেছেন বা জানেন বা এই অপরাধ সম্পর্কে যিনি জানেন তার সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন এবং তড়িৎ বিচারের স্বার্থে উক্ত ব্যক্তির সাক্ষ্য নেওয়া প্রয়োজন তাহলে তিনি যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে অনুরোধ করতে পারেন। অর্থাৎ প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেটকে এই জবানবন্দি গ্রহণের জন্য পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি লিখিতভাবে বা অন্য কোনোভাবে অনুরোধ করতে পারেন। 2
উপধারা 1 ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারেন এবং গৃহীত জবানবন্দি তদন্ত প্রতিবেদনের সাথে যুক্ত করে ট্রাইব্যুনালে প্রেরণ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। অর্থাৎ উপধারা 1 ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারেন এবং জবানবন্দি গ্রহণ করার পর তার প্রতিবেদন তদন্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত করে ট্রাইব্যুনালে প্রেরণ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। উপধারা 3 উপধারা 2 অনুসারে যদি জবানবন্দি গ্রহণ করার পর উক্ত ব্যক্তির সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হয় কিন্তু তিনি যদি মৃত্যুবরণ করেন, হারিয়ে যান, অক্ষম হন বা তাকে আদালতে বা ট্রাইব্যুনালে হাজির করা যদি সময় বা ব্যয় সাপেক্ষ হয় তাহলে তার জবানবন্দি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তবে শর্ত থাকে যে উক্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তির জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ করেছেন সেই ব্যক্তির যদি সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয় তাহলে তাকে হাজির করতে হবে, কিন্তু আদালতে হাজির করা যদি সম্ভব না হয়, তিনি যদি মৃত্যুবরণ করেন, হারিয়ে যান বা সাক্ষ্য দিতে অক্ষম হন বা তাকে আদালতে বা ট্রাইব্যুনালে হাজির করা যদি ব্যয় ও সময় সাপেক্ষ হয় তাহলে তার প্রদানকৃত জবানবন্দি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তবে শর্ত থাকে যে উক্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে অভিযুক্ত ব্যক্তিকে কোনোরূপ শাস্তি প্রদান করা যাবে না। MCQ 1 অ্যাসিড অপরাধ দমন আইনে ম্যাজিস্ট্রেট কোথায় জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন? ধারা 20 রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক অথবা বিশেষজ্ঞদের সাক্ষ্য। সরকার কর্তৃক নিয়োজিত কোনো বিশেষজ্ঞ এই আইনের অধীন কোনো অপরাধ সম্পর্কে কার্যক্রম চলাকালীন কোনো বিষয়ে পরীক্ষা বা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রদান করার পর তার সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হলে, তিনি মৃত্যুবরণ করলে, হারিয়ে গেলে বা সাক্ষ্য দিতে অক্ষম হলে বা হাজির করা ব্যয় ও সময় সাপেক্ষ হলে তার স্বাক্ষরযুক্ত প্রতিবেদন বিচারকালে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তবে শর্ত থাকে যে উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যাবে না। অর্থাৎ সরকার কর্তৃক নিয়োজিত কোনো বিশেষজ্ঞ এই আইনের অধীন কোনো অপরাধের তথ্য বা ঘটনা বিশ্লেষণ করে যে প্রতিবেদন দাখিল করেন, সেই প্রতিবেদন দাখিল করার পর উক্ত বিশেষজ্ঞের যদি সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয়, আদালত যদি মনে করেন যে প্রতিবেদন বিশেষজ্ঞ প্রদান করেছেন তার উপরে ওই বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন, সেই ক্ষেত্রে ওই বিশেষজ্ঞকে আদালতে হাজির হতে বলবেন। কিন্তু ওই বিশেষজ্ঞ যদি মারা যায়, হারিয়ে যায়, অক্ষম হয় বা আদালতে হাজির করা যদি তাকে সম্ভব না হয় বা আদালতে হাজির করতে তার ব্যয় হবে বা সময় সাপেক্ষ হবে বা দীর্ঘ সময় লাগবে, সে যদি বিদেশ যেয়ে থাকে বা হারিয়ে যেয়ে থাকে তাহলে কোনোভাবে যদি তাকে হাজির করা সম্ভব না হয় তাহলে সেই বিশেষজ্ঞ যে প্রতিবেদন দাখিল করেছেন সেই প্রতিবেদন বিচারকালে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু বিশেষজ্ঞ যে প্রতিবেদন দাখিল করেছেন সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো আসামিকে শাস্তি প্রদান করা যাবে না। তাহলে বিশেষজ্ঞর মতামত গ্রহণ করা যাবে, কিন্তু উক্ত মতামতের উপর ভিত্তি করে কোনো আসামিকে বা অভিযুক্তকে বা অপরাধীকে শাস্তি প্রদান করা যাবে না। ধারা 21 সাক্ষীর উপস্থিতি। 1 অপরাধের বিচার করার জন্য সাক্ষীর প্রতি সমন বা ওয়ারেন্ট কার্যকর করার জন্য তার সর্বশেষ বসবাসের ঠিকানায় প্রেরণ করতে হবে এবং তাকে ট্রাইব্যুনালে হাজির করার দায়িত্ব উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর থাকবে। অর্থাৎ কোনো অপরাধের বিচার করার জন্য সাক্ষীর প্রতি যে সমন বা ওয়ারেন্ট প্রদান করা হয়, সেই ওয়ারেন্ট সাক্ষী সর্বশেষ যে ঠিকানায় বসবাস করেন বা সাক্ষী সর্বশেষ যেখানে বসবাস করেন বা যে থানার আন্ডারে বসবাস করেন সেই থানা বরাবর প্রেরণ করতে হবে এবং তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব থাকবে।
বা উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে নিজ দায়িত্বে বা তার অধস্তন কোনো অফিসার দ্বারা আদালতে বা ট্রাইব্যুনালে হাজির করার ব্যবস্থা করবেন। উপধারা 2 উপধারা 1-এর বিধান সত্ত্বেও সমনের একটি অনুলিপি ওই সাক্ষী বরাবর প্রেরণ করতে হবে। ওই জেলার সংশ্লিষ্ট পুলিশ সুপার বরাবর, মেট্রো এলাকায় যদি হয় তাহলে পুলিশ কমিশনার বরাবর প্রাপ্তি স্বীকারপত্র নিবন্ধিত ডাকযোগে প্রেরণ করা যাবে। অর্থাৎ যে সমন বা ওয়ারেন্ট প্রদান করা হবে সেই সমনের একটি অনুলিপি ওই সাক্ষীর প্রতি সরাসরি প্রেরণ করা যাবে, বা ওই জেলার যে পুলিশ সুপার থাকবে বা এসপি থাকবে সেই এসপি বরাবর বা পুলিশ সুপার বরাবর একটা কপি প্রেরণ করা যাবে। যদি মেট্রো এলাকায় হয় তাহলে কমিশনার বরাবর প্রাপ্তি স্বীকারপত্র নিবন্ধিত ডাকযোগে প্রেরণ করা যাবে। 3 কোনো সমন বা ওয়ারেন্ট কার্যকরী করতে পুলিশ অফিসার ইচ্ছাকৃত গাফিলতি করলে ট্রাইব্যুনালে উহা অদক্ষতা হিসেবে চিহ্নিত করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারেন। অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি এই সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট কার্যকরী করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে গাফিলতি করে, মানে না যায়, আসামিকে না জানায় বা সাক্ষীকে যদি না জানায়, তাহলে সেক্ষেত্রে তার ইচ্ছাকৃত এটা একটা গাফিলতি হবে। এই গাফিলতি যদি ধরা পড়ে বা ট্রাইব্যুনাল যদি বুঝতে পারে তাহলে ট্রাইব্যুনাল উহা অদক্ষতা হিসেবে চিহ্নিত করবেন এবং তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দেবেন, অথবা তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অন্য কোনো ব্যবস্থা বা তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন। অর্থাৎ কোনো পুলিশ অফিসারের উপর যখন সমন বা ওয়ারেন্ট জারি করার জন্য আদেশ হয়, সেই অফিসার যদি ইচ্ছাকৃতভাবে গাফিলতি করে সমন বা ওয়ারেন্ট কার্যকরী না করেন এবং উহা যদি ট্রাইব্যুনালে ধরা পড়ে তাহলে ট্রাইব্যুনাল উহা অদক্ষতা বা অসদাচরণ হিসেবে চিহ্নিত করবেন এবং তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবেন। MCQ 1 অ্যাসিড অপরাধ দমন আইনে সমনের কপি কি সরাসরি সাক্ষীর বরাবর প্রেরণ করা যাবে? ধারা 22 ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। 1 অত্র আইনে ভিন্নরূপ কিছু না থাকলে কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও নিষ্পত্তি ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। অর্থাৎ এই আইনে যদি ভিন্নরূপ কিছু না থাকে তাহলে কোনো অপরাধের অভিযোগ দায়ের, অভিযোগের তদন্ত, অনুসন্ধান, বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী করা যাবে। 2 ট্রাইব্যুনাল একটি দায়রা আদালত বলে গণ্য হবে এবং অত্র আইনের যে কোনো অপরাধ বিচারের ক্ষেত্রে দায়রা আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করা যাবে। অর্থাৎ অ্যাসিড অপরাধ দমন আইনের যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনাল একটি দায়রা আদালত হিসেবে গণ্য করা যাবে এবং অপরাধের বিচারের ক্ষেত্রে একটা দায়রা আদালত যে প্রকার ক্ষমতা প্রয়োগ করতে পারে বা যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, একজন দায়রা জজ যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, একজন ট্রাইব্যুনালের বিচারক বা বিচারপতিও সেই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 3 ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি পাবলিক প্রসিকিউটর নামে অভিহিত হবে। অর্থাৎ ট্রাইব্যুনালে অভিযোগকারী যে অভিযোগটা করেছেন বা বাদী, সেই বাদীর পক্ষে যিনি মামলা পরিচালনা করবেন তাকে পাবলিক প্রসিকিউটর হিসেবে অভিহিত করা যাবে। অর্থাৎ মামলা পরিচালনাকারী ব্যক্তি অভিযোগকারীর পক্ষে বা বাদীর পক্ষে যিনি মামলা লড়বেন বা পরিচালনা করবেন তিনি পাবলিক প্রসিকিউটর নামে অভিহিত হবে। MCQ 1 অ্যাসিড অপরাধ দমন আইনে সকল অপরাধের মামলা পরিচালনাকারী কী নামে অভিহিত হবে? এক নজরে ধারা 15 আসামির জামিন সংক্রান্ত বিধান। ধারা 15তে আসামির জামিন সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। আসামিকে কোন অবস্থায় জামিন দেওয়া যাবে, কোন অবস্থায় জামিন দেওয়া যাবে না, সে বিষয়ে ধারা 15তে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ধারা 17 অভিযুক্ত শিশুর বিচার। অত্র আইনের কোনো অপরাধে যদি অভিযুক্ত শিশু হয় তাহলে তার বিচার কোন আইন অনুযায়ী করা হবে তা বর্ণনা করা হয়েছে। ধারা 18 আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি।
আসামিকে কোনোভাবেই যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে। অথবা আসামি আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করার পর যদি আসামি আদালতে হাজির না হয়, সেক্ষেত্রেও আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে। ধারা 19, ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণ। অর্থাৎ এই আইনের কোনো অপরাধের বিষয়ে যদি কোনো ব্যক্তি জানতে পারেন, তাহলে সেই ব্যক্তির জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারবেন। ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির জবানবন্দি অপরাধের ঘটনাস্থল অথবা যে কোনো স্থানে গ্রহণ করতে পারবেন। ধারা 20, রাসায়নিক পরীক্ষক অথবা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণের মতামত। ধারা 20-এ আলোচনা করা হয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ উক্ত বিষয়ের অপরাধের বিষয়টি পর্যালোচনা করে যে মতামত বা বিভিন্ন বিষয় মতামত দিয়ে থাকেন বা প্রতিবেদন দিয়ে থাকেন, সেটাই বিশেষজ্ঞের মতামত বা বিশেষজ্ঞের সাক্ষ্য। ধারা 21, সাক্ষ্যের উপস্থিতি। অত্র আইনের যে কোনো অভিযোগের ক্ষেত্রে সাক্ষীকে আদালতে উপস্থিত করার জন্য কী পদ্ধতি অবলম্বন করতে হবে, সে বিষয়ে ধারা 21-এ বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ধারা 22, ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। এই আইনে ভিন্নরূপ কিছু না থাকলে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করা যাবে।